আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই দেশের বর্তমানে পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতির আকাশ বড়ই অদ্ভুত। এখানে কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো এমন কিছু ঘটে যা দেখে আমরা সাধারণ মানুষেরা রীতিমতো হতবাক হয়ে যাই। আজ আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে বসেছি যা নিয়ে হয়তো চায়ের কাপে তুমুল ঝড় উঠছে না। কিন্তু এর ভেতরের গভীরতা বা অন্তরালের সমীকরণগুলো আমরা কজনই বা আসলে বুঝতে পারছি। একবার ভেবে দেখুন তো, একটি স্বাধীন দেশ যার বয়স ৫৫ বছর হতে চলল। এই দীর্ঘ পথ চলায় কত মন্ত্রী এলেন, কত গেলেন। কিন্তু কখনো কি শুনেছেন রাষ্ট্রের এমন একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পদে বসে, মানে খুদ পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে কেউ ১ বছরের লম্বা ছুটিতে যাওয়ার আবদার করছেন? হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। আর এই চমকপ্রদ ঘটনাটি ঘটিয়েছেন বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান। দর্শক, বিষয়টি নিয়ে কথা বলার আগে একটু পেছনের দিকে তাকাতে চাই। জনাব খলিলুর রহমান এমন একজন ব্যক্তি যার নাম শুনলে আপনার হয়তো ডক্টর ইউনূসের সেই ১৮ মাসের শাসনামলের কথা অবশ্যই মনে পড়ে যাবে। তখন তিনি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। অথচ তার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির মতো স্পর্শকাতর বিষয়গুলোতে মধ্যস্থতা করেছিলেন। এই যে নানা রকম ঘটনা, এর হুতা কিন্তু তিনি নিজেই। আর এখন এই নতুন বিএনপি সরকারের আমলে তিনি এসেছেন টেকনোক্রেট কোটায়। কিন্তু মজার ব্যাপার হলো, মন্ত্রিত্বের চেয়ারে বসে তিনি যে কাজটি করতে চাইছেন তা কেবল আমাদের দেশের নয়, পৃথিবীর কূটনৈতিক ইতিহাসেই আমি মনে করি এক বিরল ও নজিরবিহীন ঘটনা। ঘটনার সূত্রপাত গত মে মাসের ১৩ তারিখে। জাতিসংঘে একটি অনানুষ্ঠানিক মত বিনিময় চলছিল। সেখানে ইউরোপের ছোট দেশ এন্ডোরার একজন প্রতিনিধি হঠাৎ আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে অত্যন্ত সরাসরি একটি প্রশ্ন করে বসলেন। প্রশ্নটি ছিল, জাতিসংঘের সাধারণ পরিষদের বা ইউএনজিও এর সভাপতি পদে যদি আপনি কাজ করতে চান, তবে কি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন? দর্শক, সাধারণ লজিকে বা নিয়মে উত্তরটা কি হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সাবলীলভাবে জানালেন তিনি নাকি পদত্যাগ করছেন না, বরং প্রধানমন্ত্রী তাকে ১ বছরের ছুটি দিচ্ছেন। এবার একটু ভাবুন তো, কথাটা তিনি এমন ভাবে বললেন যেন এটা খুব স্বাভাবিক একটা বিষয়। অথচ খোদ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই এই বিষয়ে বিন্দুমাত্র জানতেন না। নিজের ঘরের ভেতরেই এমন চরম সমন্বয়হীনতা এবং লুকোচুরি, এটা কিন্তু ভাবনার জগৎকে জাগিয়ে তোলে। এখন আপনি হয়তো ভাবছেন, দেশের রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী চাইলে তো ছুটি দিতেই পারে। হ্যাঁ, আইনের দিক থেকে হয়তো সেটা সম্ভব। প্রধানমন্ত্রী চাইলে নিজেই সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে পারেন বা অন্য কাউকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিতে পারেন। কিন্তু প্রশ্নটা তো আইনের নয়, প্রশ্নটা হলো নৈতিকতার এবং জাতীয় স্বার্থের। নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি গঠন, কৌশলগত দিক নির্দেশনা নির্ধারণ এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য পররাষ্ট্রমন্ত্রীর সার্বক্ষণিক উপস্থিতি যেখানে বাধ্যতামূলক, সেখানে ১ বছরের জন্য পদটি ফাঁকা রাখার বিলাসিতা কি আমরা করতে পারি? এটা কি আদৌ কোনোভাবে সম্ভব হচ্ছে? দায়িত্ব নেয়ার গত ৪ মাসে জনাব খলিলুর রহমান ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাসেলস সহ বেশ কিছু দেশে ঘুরেছেন। ভারতে গিয়ে এস জয়শঙ্কর, অজিত দোভাল এবং পীযূষ গোয়ালের সাথে বৈঠক করেছেন। কথা বলেছেন জ্বালানি সহযোগিতা, ভিসা সহজীকরণ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে। চীন গেছেন বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কথা বলতে এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আসন্ন সফরের প্রস্তুতি নিতে। আবার যুক্তরাষ্ট্রও গেছেন, কিন্তু অভিজ্ঞ কূটনীতিক এবং বিশ্লেষকরা কিন্তু
অন্য কথা বলছেন। তারা বলছেন এই যে এত এত হাই প্রোফাইল সফর, এর পেছনের আসল উদ্দেশ্য কি আসলেই দেশের স্বার্থ রক্ষা ছিল, নাকি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন নির্বাচনে নিজের প্রচারণাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন? রাষ্ট্রীয় খরচে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণের এমন নজির কিন্তু খুব একটা আসলে দেখা যায় না, বিশেষ করে আমাদের বাংলাদেশের ইতিহাসে। এখন আসুন মূল দর্শনে। একজন মানুষ কেন এমন একটি অদ্ভুত সিদ্ধান্ত নিচ্ছেন? আমি এটিকে শুধু ছুটি বলতে নারাজ, বরং প্রশ্ন জাগে এটি কি নিচে কি ১ বছরের ছুটি, নাকি এটি নিরাপদ প্রস্থানের রাস্তা তৈরি করা? রাজনীতিতে ১ বছরের ছুটি বলে কিছু হয় না। ইউনূস সরকারের সেই ১৮ মাস এদেশের মানুষকে নিয়ে যে ফুটবল খেলা হয়েছে তার রেশ কিন্তু এখনো কোনোভাবে কাটেনি। এরপর ধারাবাহিকতায় তারেক রহমান সাহেবের সরকারের দায়িত্ব এসেছে। কিন্তু রাষ্ট্রযন্ত্র কি আসলেই সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে? যদি থাকতোই তবে একজন মন্ত্রী এত বড় একটি আবদার করার সাহস পেতেন কিভাবে? আর প্রধানমন্ত্রী বা কিভাবে এমন একটি নজিরবিহীন ছুটিতে সম্মতি দিলেন? তার মানে কি এই দাঁড়ায় না যে সরকার আসলে অনেক কিছুই ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে না, অথবা সরকারের নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু চলে গেছে? ইউনূস সরকারের আমলে আমরা কিচেন ক্যাবিনেটের কথা শুনেছি। খোদ পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা সাবেক তৌহিদ হোসেন সাহেব উনি কিন্তু এই তথ্যটি ফাঁস করেছেন। তাহলে কি বিএনপি সরকারের মধ্যেও এমন কোন কিচেন ক্যাবিনেট রয়েছে? অথবা বিএনপি সরকারকে কি অন্য কেউ চালাচ্ছে, যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে পুতুল সরকার হিসেবে পরিচালনা করা হতো? এই প্রশ্নগুলো কিন্তু জনগণের মধ্যে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি করেছে। জনগণের মধ্যে এই নিয়ে কিন্তু ব্যাপক কানাঘুষাও চলছে। দর্শক, খলিলুর রহমান একজন অত্যন্ত চতুর, উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ ব্যক্তি। তিনি হয়তো আগামী ১ বছরের রাজনৈতিক দৃশ্যপটটা আগে থেকেই আঁচ করতে পারছেন। তিনি হয়তো বর্তমান সময়ে বুঝতে পারছেন সামনে এমন কিছু ঘটতে যাচ্ছে, বা পরিস্থিতি এমন হতে পারে যেখানে দেশে থাকাটা তার জন্য খুব একটা সুখকর হবে না। তাই জাতিসংঘের মতো একটি নিরাপদ জায়গায় বসে তিনি দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইছেন। মন্ত্রিত্ব ছাড়বেন না, আবার দেশের মাটিতে থেকে দায়িত্ব পালন করবেন না। এমন অদ্ভুত এক সমীকরণ তিনি কিন্তু ইতিমধ্যে মিলিয়ে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, এই যে অন্তরালের রাজনীতি, ক্ষমতার দৃশ্যপট, এগুলো বড় জটিল এবং সূক্ষ্ম। আমরা সাধারণ মানুষ কেবল বাইরে থেকে দেখি এবং শুনি, কিন্তু ভেতরে যে কত বড় বড় অঙ্কের হিসাব মেলানো হচ্ছে তা বোঝার জন্য আমাদের আরেকটু গভীরে যেতে হবে। দেশটা তো ১৮ কোটি মানুষের, তাই না? মুষ্টিমেয় কিছু মানুষ নিজেদের সুবিধার্থে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবে, আর আমরা কেবল চেয়ে চেয়ে দেখব, তা তো আসলে হতে পারে না। আগামী জুন মাসে জাতিসংঘের এই নির্বাচন, দেখা যাক জল শেষ পর্যন্ত আসলে কোন দিকে গড়ায়। তবে এটুকু নির্দ্বিধায় বলা যায়, বাংলাদেশের কূটনীতি এবং পররাষ্ট্রনীতি এখন এক গভীর বিতর্কের মুখে দাঁড়িয়ে আছে, এবং সেই বিতর্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে যতটুকু হয়েছিল তাকেও হয়তোবা ছাড়িয়ে যেতে পারে। তবে এখানে বর্তমান সরকার বা বিএনপি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তাদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তোবা এই বিতর্কের হাত থেকে এই বিষয়টিকে আড়াল করতে পারে। এখন দেখা যাক আমাদের বর্তমান সরকার এবং সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখেন, এবং জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে কি ফলাফল আসে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।